আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, পদাতিক টোয়েন্টি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন এবিসি পিছিয়ে যাওয়ার গল্প অনুষ্ঠানে আমরা আজকে যে উপস্থিত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল 24তম বিসিএস অ্যাডমিন ক্যাডার একজন অফিসার, ঝিনাইদহ জেলা প্রশাসক এবং দ্বিতীয় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, একজন সফল বিসিএস হয়ে একজন পিতামাতার মুখ উজ্জ্বল করা সফল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল আজকে আমাদের সঙ্গে আলাপের যথেষ্ট যদি তারা প্রস্তুতি দিয়ে আপনারা করতে চান তাহলে ফোন নম্বর কল করলে আমরা একজন সফল ব্যক্তি তার মাধ্যমে কিছু বিষয় জানা যায়। প্রত্যেক ব্যক্তি যারা সফল হয়েছেন তারা কিছু কারিকুলাম ফলো করে কিছু নিয়মপূর্ণ পয়েন্ট আউট করে নিজেকে নিবদ্ধ রেখে নিয়ম মানসিকতা ফলো করে এই জায়গাতে পৌঁছায়। সেক্ষেত্রে কিভাবে সফল হতে হয় বা সফল হতে গেলে কিভাবে সফল হওয়ার জন্য সফল ব্যক্তিরা তাদের পথ নির্দেশনা পালন করে থাকে, সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে কিছু জনাব আব্দুল আওয়াল প্লিজ তারা দর্শকদের ধন্যবাদ জানাতেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রোতা এবং যারা শুনছেন কি চেতনা ছিল ছোটবেলা থেকে? আপনার পিতা মাতা নিশ্চয়ই আপনার কোলে থেকে আপনাদের স্বপ্ন দেখানো শুরু করেছিলেন, তোমাকে এটা করবো সেটা করবো, অনেক কিছুই আপনাকে নিয়ে ভাবা হয়েছিল। আপনিও আস্তে আস্তে তাদের স্বপ্নগুলো বুঝতে পেরেছিলেন, আপনার নিজের স্বপ্নকেও আপনি বুঝতে করতে পেরেছিলেন। এই সমন্বয় ঘটিয়ে আপনি কিভাবে লাইফের স্টার্টটা করলেন আপনি যদি এটা করে দিতেন। জি, ধন্যবাদ। আমি আসলে খুব সাধারণ পরিবার থেকেই বেড়ে ওঠা এবং সাধারণই চিন্তা সবসময় এখনো সাধারণভাবে চিন্তা ভাবনা করি। লাইফস্টাইলটা খুব সাধারণ। যেভাবে ৮-১০টা মানুষ আমাদের গ্রামের এবং শহরের পরিবেশে বড় হয়, আমিও ঠিক এভাবেই বেড়ে উঠেছি। আমার জন্ম এবং বড় হওয়া বেসিক্যালি হচ্ছে ঢাকার মধ্যবাড্ডায় এবং মোল্লাপাড়াতে। আমরা যখন বড় হয়েছি সেই সময়টা যদি আপনি সফলতার গল্প বলতে বলেছেন, আসলে এটি সফলতার গল্প না। আমি বলবো যে সাধারণভাবেই আজকে আমি এই চেয়ারে হয়তোবা আমার এই জায়গাতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে যারা এই বয়সী, এই তরুণ বয়সে তারাও যদি আমার মতো করেই লেখাপড়া করে খুব সাধারণভাবেই আমার মনে হয় যে কেউ এই চেয়ারে যেকোনো সময় চলে আসতে পারে। এটা হচ্ছে আমার জীবনের দর্শন এবং চিন্তা ভাবনা এবং এটি খুব সাধারণভাবেই আমাদের সময় আমরা যে সময়টাতে বড় হয়েছি। আমি বলবো যে ৯০-এর দশকের শুরুর দিকে যে সময়টাতে আমাদের দুরন্তপনা, সেই সময়টাতে আমি কোনোদিন আমার স্কুল লাইফ বা কলেজ লাইফের আমি কোনোদিন সন্ধ্যার পরে বাড়ির বাইরে ছিলাম এটা আমার ছেলেবেলা। এটা হচ্ছে আমার জীবনের মূল মত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি বলতে পারি যে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি পড়াশোনার মধ্যেও আমি কখনো সন্ধ্যার পরে বাড়ির বাইরে ছিলাম আমার খুব একটা স্মরণে পড়ে না। যদি কোনো কারণে এরপরেও আমার কোনো কারণে থাকতে হয়েছে, আমার বাবা মাকে আগেই জানিয়ে রাখা অন্ততপক্ষে ততদিনে আমরা ৩টি ফোনের সুবিধা পেয়েছি সেটা অন্ততপক্ষে আগে জানিয়ে রাখা এবং তার পরবর্তীতে হয়তোবা আমি আমার পরিবারের বন্ধন থেকে আস্তে আস্তে যে বৃহত্তর বন্ধন সেখানে আমি আসতে পেরেছি এবং বিসিএসটা মূলত ঢাকায় যারা আমরা বসবাস করি এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা হলে থাকি না, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেহেতু কখনো হলে ছিলাম না, আমি এফ রহমান হলে অ্যাটাচ ছিলাম, তার এফ রহমান হল। তো সেই সূত্রে আমি যখন হলের লাইফ এনজয় করিনি কাজে বিসিএস বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমি পাশ করে বের হওয়ার পরে যখন চাকরির বাজার এবং আমাদের দেশের সার্বিক প্রেক্ষাপটে আমার পেশা কোন দিকে যাবে সেগুলো ভাবছিলাম। আমি সোশ্যাল ওয়েলফেয়ারে লেখাপড়া করেছি। তো তখন দেখলাম যে আমি খুব সামান্য অল্প কয়েকদিন প্রায় ৬ মাস। আজকে আপনি যেটি বললেন যে নিয়মানুবর্তিতার যে ট্রেনিংটা ছিল, ফ্যামিলি আপনাকে নির্দেশনা দিয়েছিল, আপনি ধারণ করতে পেরেছিলেন। এই জায়গায় কিছু বৈপরীত্য যারা করে, এই বৈপরীত্য থেকে আসলে জীবনের পিছলে যাওয়ার ঘটনাটি ঘটে কিনা? বিশেষ করে আপনি যেটা বললেন যে সন্ধ্যার পরে বাড়ির বাইরে না থাকার যে নিয়ম। ধন্যবাদ আপনাকে, ভালো বলেছেন আপনি। এটাও একটা আসলে গল্পের গল্পের মতো করেই বলতে হয় সেটি। সেটি হচ্ছে আমি মূলত ঢাকাতেই পুরো সারা জীবন লেখাপড়া, কিন্তু তার বাইরেও প্রায় ৪, ৪.৫ বা ৫ বছরের মতো আমার ঢাকার বাইরে পড়াশোনা করতে হয়েছে। এবং আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন বাবা ঢাকায় ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, ঢাকার বাইরে আমি গ্রামের পরিবেশ পড়াশোনা করেছি। তো আমার ঢাকার সাথে ঢাকার মূলত তখন বাড্ডা শহরতলি বলা যায়, ফ্লুয়েন্ট বিচ্ছেদি যাতায়াত। আমরা যাদের সাথে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি তাদের মধ্যে অনেককেই দেখেছি কোনো অংশেই আমার চাইতে কম যোগ্যতা সম্পন্ন ছিল না, প্রতিভাবান ছিল না, কিন্তু তার পারিবারিক আবহ তাকে হয়তো বা সেটি ধরে রাখতে সহায়ক হয় এবং তার যে সঙ্গ সেটিও হয়তো বা সে হয়তো আমাদের সময় স্কুলের সময় পরবর্তীতে
বা আমরা অল্প সময় খেলাধুলা করেছি। আমাদের ওই বাড্ডাতেও তখনও আমাদের ছোট ছোট ক্লাব ছিল, আমরা দেখতাম কোনো বড়দের ক্লাবগুলো অনেক দূরে দূরাতে নিয়ে যেত ছোটদেরকে, আশেপাশে আমরা দিয়ে দিতাম সকালবেলা বিকেল বেলা আমরা আড্ডা দিতাম। মোল্লাদের যে পারিবারিক শৃঙ্খলা বা তাদের পরিবারের যে বেড়ে ওঠা, একটা পর্যায়ে গিয়ে তাদের লেখাপড়াগুলো অধিকাংশই থেমে যায় অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে। সেই পরিবেশেই আমরা আবার তাহলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে এসে এবং পরবর্তীতে বিশেষ চ্যালেঞ্জিং জায়গায় চলে আসলাম, এটা খুব সাধারণ প্রশ্নই হতে পারে যে কারোর জন্য। এটা সত্যিকার অর্থেই বলতে হবে যে পারিবারিক এবং সামাজিক এবং আমার যে গ্রামের যে অবজারভেশন গুলো দেখে আসলাম এবং বাংলাদেশের টোটাল প্রেক্ষাপট, বিশ্ব প্রেক্ষাপট এবং মানুষের জন্য কিছু করার যে আকাঙ্ক্ষা, যে আমার বন্ধু আমার চোখের সামনে কিভাবে সে বিরেড হয়ে যাচ্ছে, সে কিভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমার অনেক কিছু থেকেই খেয়াল করতাম যে সেই দায়িত্বগুলো সঠিকভাবে কখনোই পালন হচ্ছে না। সেটি বিদ্যুৎ বিল থেকে শুরু করে নিজের বাসার বিদ্যুৎ বিল দিতে যাই সেখানেও সমস্যা, ওয়াসার বিল দিতে যাই সেখানেও সমস্যা, ভূমিউন্নয়ন কর দিতে যাই সেখানেও সমস্যা। যখনই যেই কাজে পাঠানো হয়েছে আমাদেরকে, প্রবলেম গুলো তখন থেকেই চোখে পড়ে, নজরে আসে। সবসময় মনে ইচ্ছা যাচ্ছে যে এই প্রবলেম গুলো থেকে কিভাবে উত্তরণ ঘটবে। উত্তরণ হয়তোবা কিছুটা ঘটেছে বা কোনো ক্ষেত্রে কিছুই ঘটেনি, আসলে অনেক দূর যেতে হবে। অনেক দূর যেতে হবে। এই প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো আপনি যেটা মানে ক্ষণে ক্ষণে নিজের নতুন একটা জায়গা পাচ্ছেন। এক্ষেত্রে সেই সমাজ ও শিক্ষা তুমি অ্যাডপ্ট করতে চাও, ওকে তুমি দালালের খপ্পরে পড়ার ভয় করছো, সমস্যা নেই, আমি রাখতো, আমি তোমাকে করছি। রাষ্ট্র ইনভেস্ট করলো, তার হাতে একটা বিমান টিকিট, সে রাষ্ট্র থেকে ক্রেডিট নিবে, সে বিদেশে চলে গেল এবং এদের যোদ্ধায় ফিরে আসলো, বা আর এক ব্যক্তি একটি বাড়ি, একটি শিল্প, নিজে একটা শিল্প কলকারখানার মালিক হিসেবে নিজেকে তৈরি করলো। আজ থেকে 20 বছর আগে আপনি বিসিএস যদি না শিখতেন, আপনাকে যদি 20 বছর আগে একটা কোম্পানির এমডি হিসেবে একটা লিমিটেড লাইসেন্স দিয়ে বা প্রোডাক্টের নলেজ গুলো দিয়ে আপনাকে ছোট্ট ঋণ দিয়ে ছাড়িয়ে দেওয়া হতো, আজ থেকে আপনি সেই জগৎটা একটু বেশি হতে কিনা, এরকম প্রোডাক্টিভ ভাবনা আমাদের রাষ্ট্র ভাবতে পারে কিনা। কিন্তু তো রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষিত জনগোষ্ঠীকে কিভাবে আসলে ব্যর্থতার টিকিট দিয়ে ছেড়ে দেয়, রাষ্ট্রের কোনো মায়া নাই। আপনি আপনার গল্পটি বলেছেন, গল্পটি আসলেই অমূলক নয়। এখন এটি রাষ্ট্রও ছেড়ে দেয় না, সরকারও ছেড়ে দেয় না। আমি যদি বলি যে আমাদের মৌলিক জিনিসগুলি, যে আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার আমার আবাসন ব্যবস্থা, আমরা কোন লেভেলে আছি আমরা সবাই জানি। আমরা হয়তোবা আমি বলবো যে হ্যাঁ, এটা ঠিক যে আমার এখন আর কোনো খাদ্যাভাবে কোনো কেউ কোনো জায়গায় নেই, এটা সত্যি। কিন্তু আমি যে ডিসেন্সি লাইফ আমরা চাই, আমি আমার পছন্দের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাটি নিতে চাই, সেটি কেন আমরা নিশ্চিত করতে পারি? নিশ্চিত করতে পারিনি, কারণ হচ্ছে যে আমার আমার দায়িত্বের জায়গাটি আবার আমাকে বলতে হচ্ছে যে আমি আমার দায়িত্বের জায়গায় এবং যেই শিক্ষক আমাকে পড়াশোনা করাচ্ছে, সে যদি প্রকৃত অর্থেই সেই শিক্ষিত করার জন্য যে মত নিয়ে যদি উনি কাজ না করেন, তাহলে দিন শেষে যা হবার তাই হবে। আমিও যদি তাই করি তাই হবে। কাজেই রাষ্ট্রের ঠিক, রাষ্ট্র তো আসলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মোর দেন আমি বলবো যে প্রায় 14 লক্ষের বেশি এই পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার সরকারি কর্মচারী, রাষ্ট্র এদের বোঝা বহন করছে। তারা এই রাষ্ট্রের যত নাগরিক আছে সেই নাগরিকদের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে। তারা যাতে করে তাদের দায়িত্ব নিবে, সেই দায়িত্বের জায়গাটি যদি এই 14 লক্ষ যারা সরকারি রাষ্ট্রযন্ত্রের হাল ধরে আছেন, তারা যদি অ্যাক্টিভলি রোল প্লে না করেন, যা হবার তাই হচ্ছে। তাদের সবাইকেই তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করার মধ্য দিয়েই কেবলমাত্র আমি মনে করি যে এই 18 কোটি মানুষের প্রকৃত অর্থে মুক্তি সম্ভব, প্রকৃত অর্থে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা সম্ভব। কিন্তু যার যার দায়িত্ব থেকে সঠিক দায়িত্বটি পালন করাটা বাধ্যতামূলক করে দিতে পারতে হবে। এটি সুপারভিশন, মনিটরিং, সমন্বয় এবং তার দায়িত্বটি সঠিকভাবে পালন করার মধ্য দিয়ে নিজের বাচ্চার মতো করে প্রত্যেকটা বাচ্চাকে মানুষ করতে পারতে হবে। নিজের বাচ্চার মতো করেই ডাক্তারি সেবাটা দিতে পারতে হবে হসপিটালে। নিজের বাচ্চার মতো মনে করে, নিজের পরিবারের মতো মনে করেই আমার সেবাটি আমার এই জেলায় সবাইকে দিতে পারতে হবে। এটা হলো আমার অবজারভেশন এবং আমাদের এই মেন্টালিটি নিয়েই কাজ করছে। ঝিনাইদহ জেলা প্রশাসনে আপনি দায়িত্ব পালন করছেন। সম্প্রতি যোগদান হয়েছে 6টি উপজেলা, 6টি পৌরসভা এবং 4টি সংসদীয় আসন নিয়ে এই জেলাটি পর্যটনমুখী করার জন্য, যেহেতু এখন যেহেতু আইন প্রণেতা নাই, আপনাদেরকেই দায়িত্ব সামলাতে হচ্ছে। কবে নাগাদ আইন প্রণেতা আসবেন বা কবে নাগাদ নির্বাচন হবে,
তথাপিও নিজস্ব কোনো পরিকল্পনা আছে কিনা অন্তত এই জেলার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বা পর্যটনমুখী করার ক্ষেত্রে বা আর্থসামাজিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ইকোনমিক জোন করার ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি করার ক্ষেত্রে আরো বেশি উপযোগী করার ক্ষেত্রে কি পরিকল্পনা আপনি adopt করতে জি পেরেছেন বা আপনি মাইন্ডে জি, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আমরা বিশেষ করে আমাদের যেই কর্মমুখী শিক্ষা টিটিসি এবং আমাদের যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোকে এবং আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগে আমরা ছাত্রদেরকে শ্রেণীমুখী করছি, তাহলে আমাদের ১ নাম্বার। কারণ লেখাপড়াটা হচ্ছে সবার আগে। যে কোয়ালিটি এডুকেশন যদি আমরা নিশ্চিত করতে চাই এবং ছাত্রদেরকে লেখাপড়াটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলেই সে তার নিজেকে এবং তার চারপাশকে জানতে পারবে। তার জন্য আমার একটি পরিকল্পনা যেটি আমরা ডে 1 থেকেই শুরু করেছি সেটি হলো যে বিদ্যালয় বা কলেজ এবং প্রাথমিক পর্যন্ত বিদ্যালয় শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই শ্রেণী শিক্ষক তার ক্লাসে কে কি উপস্থিত এবং উপস্থিত নয় যারা অনুপস্থিত তাদের তালিকাটি বিদ্যালয়ের প্রধান যিনি তাকে পৌঁছে দিচ্ছে। সেটি স্কুল কলেজ মাদ্রাসা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান প্রধান প্রত্যেকটা অনুপস্থিত ছাত্রছাত্রীর গার্জিয়ানকে ফোন দিচ্ছে, যে ফোন নাম্বার গুলো তার ওখানে সংরক্ষিত, যাতে করে শিক্ষার গুরুত্বটি আগে বাড়ে। এটা হলো আমাদের একদমই ১ নাম্বার কাজ আমাদের এই জেলায়। এটি শিক্ষা এবং কেবল শিক্ষা আমাদেরকে পারে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। এটা আমাদের একদমই প্রথম। দেন আপনি আরো ২-১টি কথা বলেছেন, যেমন আমাদের এখানে পর্যটনের জন্য আমরা কি চিন্তা করেছি। পর্যটনের জন্য আমাদের যে স্পট গুলো আছে, খুব বেশি স্পট এই জেলায় নাই। আমরা এক্সপ্লোর করছি যে নতুন নতুন আরো কি কি জায়গা বের করা যায়। ইতিমধ্যেই আমরা অনেকগুলো জায়গা এরকম সিলেক্ট করেছি এবং সেগুলো আমরা ইতিমধ্যে ভিজিটও করেছি এবং সেখানে যে জায়গাগুলো সরকারি দখলেই আছে আগাগোড়া সেগুলোকে নিয়ে আমরা ফার্স্ট চিন্তা করছি। যেমন আপনি জেনে থাকবেন যে আমাদের গণিতজ্ঞ কেপি বসু, তারপরে হচ্ছে আমাদের ইলা মিত্র এবং আমাদের এখানে লালনের যে জন্মস্থান আমাদের এখানে আপনি শুনে থাকবেন। আমাদের এখানে ১২ বাজারে বেশ কয়েকটি মসজিদ আছে যেগুলো পুরাতন প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। একই সাথে আমাদের শৈলকুপাতেও একটি মসজিদ আছে। পাশে আমাদের ওইদিকে আপনার কালীগঞ্জে আপনি জেনে থাকবেন রাজী কালী চম্পাবতী উপাখ্যান সহ আমাদের এখানে আরো অনেক জ্ঞানী গুণী মনীষীদের যে আবাসস্থল বা তারা যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে অন্ততপক্ষে বাইরের পর্যটন না হলেও আগে আমাদের ইন্টারনাল পর্যটনকে বাড়ানো যায়, এটি হচ্ছে আমাদের এই মুহূর্তের পরিকল্পনা। যাতে করে মানুষের সুস্থ চিত্ত বিনোদনের ব্যবস্থা করা যায় এবং আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে যে প্রবণতা আছে বিশেষ করে আত্মহত্যার প্রবণতা এবং বাল্যবিবাহের প্রবণতা এবং মাদকের যে প্রবণতাগুলো এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে চিত্ত বিনোদনের ব্যবস্থা আরো বেশি বাড়াতে পারলেই কেবলমাত্র এই জায়গাগুলো থেকে মানুষের সুস্থ বিনোদন মানুষকে অনেক ক্ষেত্রেই এবং পাশাপাশি খেলাধুলা আমরা শুরু করে দিয়েছি আমাদের স্টেডিয়াম থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত তরুণদেরকে নিয়ে যুবাদেরকে নিয়ে এবং ছাত্রদেরকে নিয়ে আমরা ওইখানকার যারা ফুটবল ক্রিকেট এবং অন্যান্য টুর্নামেন্টের আয়োজন করবো। ইতিমধ্যেই কয়েকটা করা হয়েছে, আমরা একদমই গ্রাসরুট লেভেল থেকে শুরু করেছি যাতে করে আমাদের এখানে শারীরিক মানসিক গঠন বাচ্চাদের খুব ভালোভাবে গড়ে ওঠে। বাঙালির মার্শাল আর্ট হিসেবে খ্যাত লাঠি খেলা, এটি অনেক শিল্প রয়েছে, প্রায় ৩৬টি কলা কৌশলের ভিত্তিতে এই লাঠি খেলাটি হয়ে থাকে। বিলুপ্ত প্রায় এই সংস্কৃতিটাকে আপনি আসলে কিভাবে লালন করেন? অন্তত ঝিনাইদহ কিন্তু অনেক লাঠি খেলোয়াড়রা রয়েছেন যারা কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে তাদের খেলা কিন্তু ভুলে যাচ্ছেন। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আসলে অন্তত ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে আপনি প্রথম বা তাদের জন্য একজন বার্তা বাহক হিসাবে তাদের জন্য কিছু বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা? না, ধন্যবাদ আপনাকে। লাঠি খেলা আমি শুনেছি যে আমাদের জেলায় লাঠি খেলার প্রচলন আছে এবং আগে এটি অনেক বেশি প্রচলন ছিল এবং একসময় নৌকা বাহিত হতো যখন নদীগুলোতে পানি ছিল। এখন আসলে এই জায়গাগুলো একদমই সীমিত হয়ে আসছে এবং যারা লাঠি খেলোয়াড় তারাও হয়তোবা অন্যান্য প্রান্তিক পর্যায়ে চলে গিয়েছে এবং অধিকাংশই কৃষিজীবী হয়ে গিয়েছে অনেকে। তো আমাদের ইচ্ছা আছে যে আমরা আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা আমাদের যে সাংস্কৃতিক প্রোগ্রাম গুলো হয় বা আমাদের এখানে উপজেলা লেভেলে যে প্রোগ্রাম গুলো হয় সেখানে লাঠি খেলা আমাদের প্রথাগত আমাদের ঐতিহ্যগত যে লাঠি খেলা আছে সেগুলোকে প্যাট্রোনাইজ করা এবং তাদেরকে নিয়ে আমরা যাতে পরবর্তীতে কারা উপজেলায় শ্রেষ্ঠ হয় এবং জেলায় যারা শ্রেষ্ঠ হবে তাদেরকে আমরা পরবর্তীতে আরো উপরের দিকে পাঠাবো, প্রস্তাব করবো, যাতে করে এই ট্রেডিশনাল খেলাগুলোকে আমরা হারিয়ে না যেতে দিই। ঝিনাইদহতে পুরাতন চিনি কল রয়েছে, মোবারকগঞ্জ চিনি কল। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে উৎপাদনে আছে, আখমারাই চলছে। গত শুক্রবার এই আখমারাই শুরু হয়েছে কালীগঞ্জ উপজেলায়। আমাদের এই যেহেতু
আসলে এটা শিল্প মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত। শিল্প মন্ত্রণালয় এই বিষয়গুলো আরো ভালো বলতে পারবে, এবং ওখানে একজন এমডি সাহেব আছেন, উনি মূলত, এবং তার যে প্রতিষ্ঠান সেটি শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা। আপনারা জেনে থাকবেন যে সরকার বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে অনেক আগে, 90-এর দশক থেকে। এই প্রতিষ্ঠানটি এখনই সরকারিকরণ থাকলেও এর আসলে সরকারের কোনো লাভ এখান থেকে আসছে না। যেহেতু সরকারের লাভজনক এই প্রতিষ্ঠানটি, সরকার আগামী দিনে কি করবে, সরকারের নীতি সংস্কারের অংশ হিসেবে এটি সরকার যেভাবে আমাদেরকে ডিরেকশন দিবে, আমরা সেভাবে এটিকে পরবর্তীতে ব্যাক করব, এবং এটি কখনোই অন্ততপক্ষে স্থানীয় দুর্বৃত্তদের আখড়া হতে পারবে না, সেটি আপনাদেরকে আসলে। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আগামী প্রজন্ম যারা সফল হতে চান, যারা সুন্দর একটি বাংলাদেশ দেখতে চান, এক কথায় আপনার জায়গা থেকে আসলে তাদের জন্য কি অভিব্যক্তি আপনি রাখবেন? আমি একটি কথাই বলবো, সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের নিজের দৃষ্টিভঙ্গিটাকে, আমি বলবো যে অন্ততপক্ষে খুব সাধারণ রাখি। আমি নিজেও খুব সাধারণ ভাবে চলাফেরা করি, সাধারণ ভাবে খাওয়া দাওয়া করি, সাধারণ ভাবেই চিন্তা করি। সেটি হচ্ছে যে আমার সামর্থ্য কতটুকু, আমার যোগ্যতা কতটুকু, আমি কোথা থেকে কোথা আসলাম, আমাকে কোথায় যেতে হবে। মানুষের প্রতি কিছু করতে পারার যে মানসিকতা, এটি যদি আমরা ধারণ করি এবং লালন করি, সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, এবং আমার চারপাশের যে পরিবেশ আছে বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যেরকম প্রতিযোগিতামূলক একটি পরীক্ষার মধ্য দিয়ে আমি যে কোনো জায়গায় যখন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি বা আমি বিসিএস দিয়েছি, আমার আশেপাশে অনেকে অনেক সময় বলেছে যে অমুকের কাছে যাও, অমুককে ধরো, বা আজ পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় কাউকে দিয়ে ডিও দেওয়ানো, কোনো জায়গায় কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়া, অমুকটা হতে চাই, অমুক জায়গায় পোস্টিং পেতে চাই, এবং অমুক জায়গায় অমুককে ধরে ভর্তি হতে চাই, চাকরি পেতে চাই। এই জায়গাগুলো আসলেই সুন্দর সুখকর কোনো কিছুই নিয়ে আসে না। দিন শেষে অনেক ক্ষেত্রে মানসিক যন্ত্রণার কারণ হয়। আমি বলবো নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে, যে কেউ যদি টার্গেট নেয় যে সে প্রথমত এটা হতে চায়, দ্বিতীয়ত এটা টার্গেট করে, তৃতীয়ত আরেকটা টার্গেট করে, আমার বিশ্বাস সে তার জীবনে সফল হবে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ বিবেচনা প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল, তিনি যে কথাগুলি বললেন, শুরুতে আমরা আলোচনায় আজকের আলোচনা থেকে যেটি পেয়েছিলাম যে তিনি নিয়মানুবর্তিতার প্রতি খুবই একনিষ্ঠ ছিলেন। কলেজ লেভেল, ভার্সিটি লেভেলের ক্ষেত্রে যে নিয়ম তিনি ফলো করেছেন, সন্ধ্যার পরে বাইরে নয়, অন্তত এই পন্থাটি বা এই নিয়মটি, এটি যদি একজন শিক্ষার্থী আদর্শ হিসেবে ধারণ করেন, লালন করেন, এবং সামাজিক যে কোনো অসঙ্গতিতে তিনি যেন যদি তার জায়গা থেকে স্থির থাকেন যে না, আমাকে দিন শেষে পৌঁছলে চলবে না, আমাকে দিন শেষে গড়লে চলবে না, আমাকে দিন শেষে ঠিক থাকতে হবে, আমাকে আমার জায়গায় দায়িত্বশীল হতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, নিজের স্বপ্নটিকে আপন হাতের মুঠোয় আনতে হবে, তাহলে অবশ্যই তিনি সফল হতে পারেন। আর পজিটিভিটি রেখে, বা আজকের আলোচকের শেষ কথাটি যদি এসছে যে নিজের প্রতি নিজের আস্থা রাখা, এবং নিজেকে সেইভাবে তৈরি করা, কোন রকম ডানে বামে সুযোগ গ্রহণ না করে শুধু নিজের যোগ্যতার উপরেই প্রত্যাশা রেখে সামনের দিকে এগোনোর প্রবণতাটাই হোক আমাদের শিক্ষার্থীদের, আমাদের যারা স্বপ্নজয়ী হতে চান, তাদের প্রধান নিয়ামক বা প্রধান মূল মন্ত্র হিসাবেই যেন তারা মনে করতে পারে। এটি হচ্ছে আজকের আলোচনার কি হতো। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন করে আলোচিত আজকের আলোচনা পুনরায় নতুন করে বড় স্টেশনে যুক্ত করার প্রতিশ্রুতি আজকের মতো বিদায় জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।